পাচ্ছ তো? হুম, আচ্ছা। এখানে জিনিসটা যদিও ইংলিশে আছে আমি জানি, কিন্তু বাংলাতে তোমাদের অলরেডি নোটস দেওয়া আছে। তা আজকে না আমরা এন্ডোক্রাইন সিস্টেম অর্থাৎ এই হরমোনের একটু ডিটেলটা নিয়ে আলোচনা করব, কারণ এখানে প্রচুর পড়ার জায়গা আছে। আমি একটু সেখানেই যাচ্ছি। Sorry. এগুলো করে ছবি তুলতে তুলতে সব মিলিয়ে একটু দেরি হয়ে গেল জয়েন করতে। এখনো অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে, যেমন প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, এগুলো বাকি আছে, মানে এখানে করা বাকি আছে, আমি তোমাদের আলাদা পড়িয়ে দেব, অসুবিধা নেই। আর এরকম সাবজেক্টের ওপর হ্যান্ড রিটেন নোটস আমার সব সাবজেক্টের আছে। আমি আজকে কিছু ডেমো তোমাদেরকে পাঠাবো গ্রুপে, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে যে সব সাবজেক্টে আছে। এবং হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছুই এরকম ভাবে মার্কিং করে হাইলাইটেড করে, তো তার ফলে কি হয়, মনে রাখতেও তোমাদের অনেক সুবিধা হবে। হুম। তো এন্ডোক্রাইন সিস্টেম ব্যাপারটা কি? ঠিক আছে, সেটা হলো, একটা হলো অন্তঃক্ষরা আর একটা হয় বহিঃক্ষরা। ঠিক আছে, একটা হয় ডাক্টলেস, একটা হয় ডাকলেস, আর একটা হয় ডাক থাকে। তাহলে মনে রাখবে এন্ডোক্রাইনে হলো ডাকলেস। ডাকলেস বলতে এটা হলো অনাল গ্রন্থি, অর্থাৎ এমন নয় যে হরমোনটাকে কোনো একটা পাইপের মধ্যে দিয়ে গিয়ে তারপরে সেখানে গিয়ে পৌঁছতে হয়, এরকমটা নয়। জাস্ট এমনি এই হরমোন গুলো জাস্ট তৈরি হয়, ব্লাডে মিশে যায়, নিজেদের নিজেদের কাজগুলো করে। আর একটা হলো যেটা এক্সোক্রাইন গ্রন্থি, এবং সেটা হলো সনাল গ্রন্থি, অর্থাৎ এটাতে নালী আছে। তার মানে কোথাও একটা হরমোন তৈরি হলো, নালীর মাধ্যমে সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছলো এবং তারপর সেই এরিয়াতে কাজ করলো, সেটা হলো সনাল গ্রন্থি। তার মানে একটা যাওয়ার জন্য কোনো পাইপের দরকার হয় না, আর একটাই যাওয়ার জন্য পাইপের দরকার হয়। এবার এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলোই বেশি ইম্পর্টেন্ট। দেখো, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, ঠিক আছে, আম, তারপর থাইমাস গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারি। যদিও এই প্যানক্রিয়াস আমাদের মিক্সড গ্ল্যান্ডের মধ্যে পড়ে যায়। মিক্সড গ্ল্যান্ড কথাটার মানে কি, অর্থাৎ মিশ্র গ্রন্থি, যে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা বা অনাল গ্রন্থি এবং সনাল গ্রন্থি দুজনের মতোই কাজ করে, জায়গায় জায়গায় দুজনের মতোই কাজ করে, সেই কারণে তাদেরকে মিক্সড গ্ল্যান্ড বলা হয়। এবং প্যানক্রিয়াস সেরকমই কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ডের উদাহরণ। এছাড়া টেস্টিস, ওভারি, এগুলো মিক্সড গ্ল্যান্ডের উদাহরণ। ঠিক আছে, আর বাকি এগুলো সব এন্ডোক্রাইনের মধ্যে পড়ে। তবে আমরা আলাদাভাবে পরীক্ষায় যে ওরকম মিক্সড গ্ল্যান্ড সবসময় দেয় সেরকম না, তবে দেয়। অগ্ন্যাশয় একটা মিশ্র গ্রন্থি, এটা কিন্তু একটা পরীক্ষার বিখ্যাত প্রশ্ন, এটা মাথায় রাখবে। এবার তাহলে আমরা জানি ডিসঅর্ডার হবে যদি কোনো কারণে কোনো হরমোন, পার্টিকুলার হরমোন এবার আমরা সেগুলো দেখি। দেখ, এইটুকু ইংলিশে আশা করি অসুবিধা হবে না, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি আছি। আর এটার বেঙ্গলিতেও কিন্তু আমাদের অলরেডি পিডিএফ দেওয়া আছে, বেঙ্গলি, আমি সেটাও একবার পরে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, এন্ডোক্রাইন সিস্টেম এতক্ষণ যেটা আমি বললাম রিলেটিং টু বা ডিনোটিং
Glands which secretes hormones or other products directly into the blood, যেমনটা বললাম ওদের কোনো নালী নেই, তার ফলে কি হয়, ডিরেক্টলি এরা ব্লাডে মিশে যায়। Glands parts বা organs inside our body that produce chemical substances for our body to use, সেগুলোকে গ্ল্যান্ড বলে। ঠিক আছে, এবার এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এক্সোক্রাইন, গ্ল্যান্ডস উইদাউট ডাক্ট, অর্থাৎ কোন টিউব বা ভেসেল থ্রু হুইচ ফ্লুইড পাস, যে পথটা দিয়ে, যে টিউবটা দিয়ে, যে নালীটা দিয়ে সেই ফ্লুইডটা পাস করবে সেরকম কোনো ডাক্ট নেই, তাদেরকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে। এরা কি করে, এরা হরমোন সিক্রেট করে, রিলিজড ডিরেক্টলি ইনটু দ্য ব্লাড স্ট্রিম, ডিরেক্ট রক্তে মিশে যায় সেগুলো, ইভেনচুয়ালি রিচিং দ্য টার্গেট অর্গান। এবং তারপর যেটাতে কাজ, মানে আমরা দেখবো তো এক একটা হরমোনের কিন্তু এক একটা জায়গায় কাজ। হুম, তো তারপর যে টার্গেট অর্গানে গিয়ে কাজ করার দরকার সেখানে কিন্তু কাজ শুরু করে। তারপর এক্সাম্পল কি, থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এগুলো। ওকে, পিটুইটারি বানানটা ভুল হয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড। আর যেটা গ্ল্যান্ডস উইথ ডাক্টস, অর্থাৎ সনাল গ্রন্থি, যেটা আমি বললাম সনাল গ্রন্থি, সিক্রেটস সোয়েট অর এনজাইমস, এগুলো কি কি সিক্রেট করে দেখো, এগুলো কিন্তু সোয়েট, এনজাইম, এগুলো সিক্রেট করে, রিলিজড টু দ্য এক্সটার্নাল সারফেস অফ অ্যান অর্গান থ্রু এ ডাক্ট। এরা অর্গানের এক্সটার্নাল সারফেসে রিলিজ করে থ্রু এ ডাক্ট, এদের কিন্তু একটা ডাক্টের মাধ্যমে। এক্সাম্পল দেখো কি কি, স্যালিভারি গ্ল্যান্ড, ব্রুনার্স গ্ল্যান্ড, এগুলো। যেটা আর একটা ইম্পর্টেন্ট, সেইটা আলাদাভাবে এখানে মেনশন করা আছে মিক্সড গ্ল্যান্ডের মধ্যে, দ্য প্যানক্রিয়াস। তবে এটাও মনে রেখো, টেস্টিস আর ওভারি এগুলো কিন্তু মিক্সড গ্ল্যান্ডের মধ্যে পড়ে, তবে পরীক্ষায় অতটা থাকে না ওগুলো। পরীক্ষায় একটাই প্রশ্ন বেশি আসে, সেটা হলো দ্য প্যানক্রিয়াস। ঠিক আছে, এটা হলো একটা মিক্সড গ্ল্যান্ড which has both endocrine and exocrine function, দুটোর মতোই ফাংশন করে। কিরকম, প্যানক্রিয়াস যখন, ইনসুলিন একটা হরমোন আমরা জানি, ইনসুলিন প্যানক্রিয়াসের বিটা সেল থেকে রিলিজড হয়। যখন ইনসুলিন সিক্রেট করতে হয় তখন সেটা এন্ডোক্রাইনের মতন কাজ করে। আবার আমরা দেখব যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়বো, নানা রকমের এনজাইম বা উৎসেচক কিন্তু তাদেরকে নানা সময় নানা অর্গান খরিত করে আমাদের খাবারটাকে ডাইজেস্ট করার জন্য। তাহলে প্যানক্রিয়াসও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়, প্যানক্রিয়াসের থেকেও ডাইজেস্টিভ এনজাইমস গুলো রিলিজ হয়, সেগুলো সিক্রেট করে। সেইটা কিন্তু আমাদের চলে গেল এক্সোক্রাইন ফাংশনের মধ্যে। বোঝা গেল? তোমাদের গ্রুপে আমি একটা ছবি পাঠাচ্ছি। তোমাদের গ্রুপে যে ছবিটা পাঠালাম, সেটা পরে, ক্লাসের পরে একটুখানি দেখে নিও, হ্যাঁ? এবার দেখো, আমরা হরমোনস চ্যাপ্টার পড়ছি, খুব ভালো কথা। কিন্তু তোমরা জানো যে এরকম প্রশ্ন কিন্তু আসে যে হরমোন এই টার্মটা প্রথম কে কয়েন্ড করেছিল, প্রথম কোন হরমোন কে ডিসকভার করেছিল, এগুলো প্রশ্ন কিন্তু করতেই হয়।
তাহলে এটা হলো একটা নন নিউট্রিয়েন্ট, অর্থাৎ হরমোন কিন্তু কোনো নিউট্রিশন ঘটায় আমাদের শরীরে সেরকম না, নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস, কিন্তু এটা কাজ করে which act as intercellular messengers and are protected in trace amount. ট্রেস অ্যামাউন্ট বলতে ভীষণ কম পরিমাণে কিন্তু এগুলো শরীরে থাকে, কিন্তু ওই কম পরিমাণের ওইটুকুই কিন্তু সেটা কেমিক্যাল দূত, রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবহ হিসেবে কাজ করে। অর্থাৎ সে একটুখানি শরীরে থাকা মানেই এটা কিন্তু আহ তোমার একটা আহ বার্তা দেওয়া, এটা একটা মেসেজ দেওয়া যে না, একে কিন্তু এই কাজটা করতে হবে। তো তার ফলে কি হবে, বাকি অর্গ্যান গুলো সেই সেই ঠিক ঠিক ভাবে কাজগুলো করতে পারবে। হরমোন এতটাই ইম্পর্টেন্ট যে তারা নিজেরা ভীষণ কম অ্যামাউন্টে থাকলেও তারা কাজ করে কিন্তু একটা হিউজ অ্যাসপেক্টে। এবার দেখো, রেগুলেট মেটাবলিজম, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আওয়ার অর্গ্যানস। আমাদের যে মেটাবলিজম, এগুলো গ্রোথ ডেভেলপমেন্ট এগুলো সমস্ত রেগুলেট করে। এবার হরমোন এই টার্মটা ফার্স্ট কে কয়েন্ট করেছিল? দেখো, আর্নেস্ট এইচ স্টার্লিং। খুব ইম্পর্টেন্ট, আর্নেস্ট এইচ স্টার্লিং 1905 সালে ফার্স্ট হরমোন কে ডিসকভার করেছিল এবং তার নাম কি? অনেকেই ভাবে যে ফার্স্ট হরমোন হয়তো ইনসুলিন হবে, তাই না? কেননা আমাদের শরীরে ইনসুলিন হরমোন সুগারের ক্ষেত্রে আমরা খুব করে থাকি। তো মনে রেখো যে অ্যান্সার কিন্তু ফার্স্ট হরমোন যেটা একটা আসছে, যে ফার্স্ট কোন আর্টিফিশিয়াল হরমোন ল্যাবে প্রস্তুত করা হয়েছে, তখন অ্যান্সারটা ইনসুলিন হবে। ঠিক আছে? কারণ তোমরা জানো ইনসুলিন ইনজেক্ট করা হয় বডিতে যাদের সুগারের লেভেল অত্যাধিক বেশি থাকে। তাহলে তখন ওটা হলো আর্টিফিশিয়াল কোন হরমোন প্রথম ল্যাবে প্রস্তুত করা হয়, অ্যান্সার ইনসুলিন। উফ বাবা, অ্যান্সার ইনসুলিন। কিন্তু ফার্স্ট হরমোন সিক্রেটিন সেটা কিন্তু ডিসকভার্ড বাই বেইলিস অ্যান্ড স্টার্লিং। বেইলিস অ্যান্ড স্টার্লিং 1903 সালে এরা দুজন কিন্তু ডিসকভার করেছিল সিক্রেটিন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এটা দেখলাম যে এটা একটা ইন্টারসেলুলার মেসেঞ্জার, অর্থাৎ একটা সেল থেকে আর একটা সেলে যে বার্তা পৌঁছানোর দরকার সেটা। তাহলে কাজটা কি? ক্যারি মেসেজ থ্রু আওয়ার ব্লাড টু অর্গানস, স্কিন, মাসেলস অ্যান্ড আদার টিস্যু। ব্লাড থেকে বাকি সমস্ত জায়গায় যে বাকি অর্গান, স্কিন, মাসেলস, আদার যে বাকি সমস্ত জায়গায় বার্তাগুলো পৌঁছতে হবে সেটা ইন্টারসেলুলার। এবার দে টেল আওয়ার বডি হোয়াট টু ডু অ্যান্ড হোয়েন টু ডু ইট। এই কিন্তু আমাদের বডিকে মেসেজটা পৌঁছয় যে কখন কোনটা করতে হবে। ওকে, তাহলে হরমোনস আর গ্ল্যান্ড এই দুজন মিলে আমরা দেখছি যে এন্ডোক্রাইন সিস্টেমটা তৈরি করে। আর বিজ্ঞানের যে শাখায় এই এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে পড়াশোনা হয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে এবং এই হরমোন গুলোকে নিয়ে, তাদেরকে বলবো এন্ডোক্রিনোলজি। ওকে, হরমোনস কি কি কন্ট্রোল করে দেখো? মুড, মুড কন্ট্রোল করে, স্লিপ ওয়েক সাইকেল, মেটাবলিজম, গ্রোথ ডেভেলপমেন্ট। ঠিক আছে? এনজাইমস, এনজাইমস কি করে? বায়োলজিক্যাল ক্যাটালিস্ট দ্যাট স্পিড আপ। আচ্ছা, আমরা ছোটবেলা সায়েন্স একটা টার্ম পড়েছি অনুঘটক, মনে আছে সেটা? অনুঘটক জিনিসটা। এবং অনুঘটকের মানেতে আমরা পড়তাম যে ওরা কিন্তু ডিরেক্ট কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ঠিক আছে? ডিরেক্ট কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু সেই বিক্রিয়াতে উপস্থিত থেকে সেই বিক্রিয়ার হারটাকে ত্বরান্বিত করে, মানে সেই বিক্রিয়াটা যেন তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থাটা করে দেয়। সেইটাই হলো বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, অনুঘটক, যেটা স্পিড আপ করে দিচ্ছে, স্পিড বাড়িয়ে দিচ্ছে যে বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো হচ্ছে সেগুলো। এবং সেটা কে করছে? এনজাইমস করছে।
ওকে, এবার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কোথা থেকে কোনটা, কোন গ্ল্যান্ডে কোনটা থাকে? প্রথমে তো হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল, থাইমাস, থাইরয়েড, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তবে সমস্ত গ্ল্যান্ডের মধ্যে স্মলেস্ট কোনটা, লার্জেস্ট কোনটা, এটা তো পড়তেই হয়। এগুলো আমরা একটু দেখো। এন্ডোক্রিনোলজি কে বলা হয় দ্য স্টাডি অফ এন্ডোক্রিন গ্ল্যান্ডস, এটা তো ইজি, এটা মনে থাকবে। তারপর স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম কি? স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম হলো পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম হলো থাইরয়েড গ্ল্যান্ড। খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এন্ডোক্রাইনের মধ্যে পড়ছে। হ্যাঁ, আবার যখন এক্সোক্রাইন পড়বো তখনও সেখানে স্মলেস্ট আর লার্জেস্ট পাবো, দুটোর মধ্যে গন্ডগোল করলে চলবে না। তারপর দেখো সুপ্রিম কমান্ডার অফ এন্ডোক্রাইন সিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট, সুপ্রিম কমান্ডার। অর্থাৎ এই যে পুরো এন্ডোক্রাইন সিস্টেম কাজ করবে, তার সুপ্রিম কমান্ডার হলো হাইপোথ্যালামাস, ঠিক আছে। মাস্টার গ্ল্যান্ড অফ দ্য বডি, পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে মাস্টার গ্ল্যান্ড বলতে প্রভু গ্রন্থি। তো আমাদের মনে আছে একটা প্রশ্ন আমাদের থাকতো যে প্রভু গ্রন্থি কাকে বলা হয়? পিটুইটারি গ্ল্যান্ডকে। আবার আর একটা প্রশ্ন থাকতো প্রভু গ্রন্থি প্রভু কাকে বলা হয়? অ্যান্সার হয়ে যাবে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, এবং সেই জন্যই সে হলো সুপ্রিম কমান্ডার। অর্চেস্ট্রা অফ এন্ডোক্রাইন সিস্টেম, পিটুইটারি গ্ল্যান্ড, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর মিক্সড গ্ল্যান্ড আমি বললাম, প্যানক্রিয়াস অলরেডি। আর লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি, দেখো আমরা পড়লাম লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো থাইরয়েড, কিন্তু যদি পরীক্ষায় শুধুমাত্র লার্জেস্ট গ্ল্যান্ড জিজ্ঞেস করে যে সব থেকে বড় গ্রন্থি, সনাল না অনাল কিচ্ছু বললো না, লার্জেস্ট গ্ল্যান্ড ইন দা বডি, তখন কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাবে লিভার। কিন্তু লিভার আমরা লার্জেস্ট এন্ডোক্রাইনে এই কারণে পড়িনি, লিভার এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে পড়ে। তাহলে পরীক্ষায় যদি লার্জেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড বলে সেক্ষেত্রেও অ্যান্সার লিভার হবে। পরীক্ষায় যদি লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি বলে তাহলেও অ্যান্সার লিভার হবে। বোঝা গেল এইটুকু? বলো তো। বোঝা গেছে, তাই তো? কেউ কিচ্ছু বলছে না, দেখি দাঁড়াও। উৎপল রয় সরকার হ্যাজ লেফট দ্য মিটিং। গুড মর্নিং দেবাশিস। পুরো অন্ধকার হয়ে আছে না ঘরটা, এমন একটা বাজে ওয়েদার যে সবসময় কেমন একটা অন্ধকার হয়ে আছে। মামনি লেফট, যা, সব চলে যাচ্ছে। আচ্ছা, বোঝা যাচ্ছে তো? এবার কিন্তু আমরা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, গুড মর্নিং। এইবার আমরা দেখো এক একটা পুরো গ্ল্যান্ডে ঢুকবো, খুব খুব ইন্টারেস্টিং। কারণ এইভাবে একদম ছোট্ট ছোট্ট ছবি দিয়ে তোমরা ইউজুয়ালি এর আগে কখনো দেখবে না। সবার আগে আমাদের এটা প্রশ্নে আসে, মানে আমাদের নিজেদের মনে প্রশ্ন আসে, এই যে হাইপোথ্যালামাস, এত কিছু আমরা বলছি যে প্রভু গ্রন্থির প্রভু হাইপোথ্যালামাস এত ইম্পর্টেন্ট, এটা থাকে কোথায়? এটা থাকে আমাদের ব্রেনে, ঠিক আছে, স্ট্রাকচার ডিপ ইন আওয়ার ব্রেন। দেখো কি হিসেবে কাজ করছে, অ্যাক্টস অ্যাজ আওয়ার বডি স্মার্ট কন্ট্রোল কোঅর্ডিনেটিং সেন্টার। হুম, তাহলে এই যে আজকে কোনো কিছুর সাথে কোনো কিছুকে কোঅর্ডিনেট করতে হবে। আজকে যখন আমাদের পরীক্ষা দিতে হয় দেখবে আমাদের মক দিয়ে দিয়ে আমরা প্র্যাকটিস করি, আমাদের কি টাইমের সাথে জিনিসটাকে পুরো ম্যানেজ করতে হয়। তাহলে এই যে আমাদের আমাদের ব্রেনকে যে এই সমস্ত ব্যাপারটাকে কোঅর্ডিনেট করতে হয়, সেই কাজটা কিন্তু এই হাইপোথ্যালামাস করে। এর মেন ফাংশন টু কিপ আওয়ার বডি ইন এ স্টেবল স্টেট, আমাদের বডিকে একটা স্টেবল স্টেটে রাখা, যেটাকে বলা হয় হোমিওস্ট্যাটিস। হোমিওস্ট্যাটিস, হোমিওস্ট্যাটিস বলতে বডিকে একটা স্টেবল স্টেটে রাখা, এবং এই কাজটা করে হাইপোথ্যালামাস। একটু দেখে নাও যে আমাদের যদি এটা ব্রেন হয়
তার মানে এখানে দেখো একটা একটু ওপরের দিকে পিছনে পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে, যে পিনিয়াল গ্ল্যান্ড আমরা একটু আগে পড়লাম যে সব থেকে ছোট গ্ল্যান্ডের মধ্যে পড়ে। তারপরে এই যে এখানে দেখো পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে প্রভুগ্রন্থি বললাম, আর প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বললাম হাইপোথ্যালামাসকে, যে দুটো কিন্তু মোটামুটি পাশাপাশি আছে। তাহলে তোমাদের একটা ধারণা হলো কোথায় কোনটা প্রেজেন্ট আছে। এবার ইট ইজ দ্য মেন লিঙ্ক বিটুইন আওয়ার এন্ডোক্রাইন সিস্টেম অ্যান্ড নার্ভাস সিস্টেম। যেহেতু পুরো ব্রেনটাকে কন্ট্রোল করছে, সেই কারণে মেন লিঙ্ক কাদের মধ্যে? নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে। এবার বডি টেম্পারেচার, ব্লাড প্রেশার, হাঙ্গার, থার্স্ট, এই যে খিদে বা তৃষ্ণা, এগুলো পাওয়া, সেন্স অফ ফুলনেস ওয়েন ইটিং, তাই না? আজকে যখন তুমি খাচ্ছ খেতে খেতে তোমার খিদে পেয়েছে, খাচ্ছ, কিন্তু তোমার পেট একটা সময় ভরে যাওয়ার পরে তোমার সামনে যত যত ভালো খাবারই থাকুক না কেন, তোমার ফেভারিট বিরিয়ানি থাকুক না কেন, তুমি কিন্তু আর খেতে পারবে না। ঠিক আছে? সেই যে সেন্সটা দেওয়া, সেই ম্যানেজমেন্ট, আমাদের ব্রেনের যে মেসেজের কোঅর্ডিনেশন, এগুলো কিন্তু সবই হাইপোথ্যালামাস করছে। তারপর মুড, স্লিপ, এগুলো সমস্ত কিছু। একটা রোগ হয়ে যায় মানে সেই ডিসঅর্ডারে, যখন একটা মানুষের এই সেন্সটা থাকে না যে আমার খাওয়া পুরোপুরি ডান, আমার পেট ভরে গেছে, এই সেন্সটা তখন তার নষ্ট হয়ে যায়। সেই রোগটার নাম কি কেউ বলতে পারবে? তাহলে বলে ফেলো। আচ্ছা, এইবারে এবার আমরা দেখলাম যে এটার ইন্টারাকশন পিটুইটারি গ্ল্যান্ডের সাথে। এটা পিটুইটারি গ্ল্যান্ড জাস্ট বিলো দা আওয়ার হাইপোথ্যালামাস। দেখলাম হাইপোথ্যালামাসের জাস্ট একটু নিচেই কিন্তু, পাশে এবং একটু নিচে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে। কনসিস্ট অফ দ্য টু লোবস, দুটো লোব আছে। একটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি, একটা হলো পস্টেরিয়র পিটুইটারি। একটা সামনের দিকে, আর একটা হলো তোমার পস্টেরিয়রটা পিছনের দিকে। এবার দেখো হাইপোথ্যালামাসের সাথে ব্লাড ভেসেলসে এই অ্যান্টেরিয়র পিটুইটারি যুক্ত থাকে, আর বাই এ টিস্যুর সাথে যুক্ত থাকে এই পস্টেরিয়র পিটুইটারি। এই টিস্যুটার নাম হলো পিটুইটারি স্টক। হাইপোথ্যালামাসের তাহলে একটা টিস্যু বা পিটুইটারি স্টক দিয়ে যুক্ত থাকে পস্টেরিয়র পিটুইটারি। এবার টেলস both of these lobes when to secrete its hormone. তাহলে এই হাইপোথ্যালামাস কিন্তু পুরো ডিরেকশনটা পিটুইটারিকে দেবে যে কখন তোমাকে পিটুইটারিকে তোমার কোন হরমোন সিক্রেট করতে কখন হবে। সেই জন্য তাকে আমরা সুপ্রিম কমান্ডার নাম দিয়েছি। এবার দেখো হাইপোথ্যালামাস কোন কোন হরমোন ক্ষরণ করছে। সবার ফার্স্ট এর নাম দেখবো আমরা জিএইচ। জিএইচটা হলো গ্রোথ হরমোন, অর্থাৎ সেটা গ্রোথকে কন্ট্রোল করে। তারপর দেখো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা মেলস এর বডিতে কন্ট্রোল স্পার্ম প্রোডাকশন, আর ফিমেলস এর বডিতে মেনস্ট্রুয়াল সাইকেলকে কন্ট্রোল করে। আমরা যখন যদিও রিপ্রোডাকশন পড়বো তখন না এই রিপ্রোডাকশনের জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবো। আপাতত এটুকুই মনে রাখো যে গোনাডোট্রপিন হরমোন মেলস এর বডিতে স্পার্ম প্রোডাকশনকে কন্ট্রোল করে, আর ফিমেলস এর বডিতে মেনস্ট্রুয়াল সাইকেলকে কন্ট্রোল করে। তারপর সিআরএইচ, কর্টিকোট্রপিন হরমোন রেগুলেটস মেটাবলিজম। তারপর টিআরএইচ টা হলো থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন তার মানে বুঝতেই পারছো, থাইরো কথাটা থেকেই লুকিয়ে আছে থাইরয়েড গ্ল্যান্ড,
এবং থাইরয়েড গ্ল্যান্ডকে রিলিজ করায় থাইরক্সিন হরমোন। এবং আমরা সবসময় এই থাইরক্সিন হরমোনটাই পড়ে থাকি। দুটো হরমোনের নাম পড়বে, মনে রাখবে থাইরক্সিন হরমোনকে কি ফোর দিয়ে ডিনোট করে, আর একটা হলো ট্রায়োডোথাইরন, ঠিক আছে, সেইটা হলো T3। ওকে, তারপরে দেখো ডোপামিন। ডোপামিনটা হলো goes directly to breast tissue to produce breast milk। তোমরা জানো প্রকৃতির নিয়মে একজন যখন মা হয় তখন তার অটোমেটিক্যালি ব্রেস্ট মিল্ক চলে আসে। তার মানে এই যে কি করে অটোমেটিক্যালি এটা চলে আসলো, তার যে তখন ব্রেস্ট মিল্ক দরকার, এই যে মেসেজটা কে দেবে, সেইটাই কাজ কিন্তু এই হাইপোথ্যালামাস। এবং হাইপোথ্যালামাস তখন বলবে যে না চলো এখানে ডোপামিনকে ব্রেস্ট মিল্ক প্রডিউস করতে হবে, এবং তারপর ডোপামিন কিন্তু সেটা করবে। হুম? আচ্ছা, এবার এই ডোপামিনের সম্পর্কে একটু পড়তে হবে। মনে রেখো যখনই কোনো আনন্দমূলক, যখনই কোনো আনন্দ সূচক কিছু হয়, যখন যেটা ভালো লাগে সেটাই ডোপামিন বলে। বলে যে তুমি এই যে মনে করো এক একজন এত মোবাইল ঘাঁটছে, মোবাইল ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে, রিলস দেখেই যাচ্ছে, কেন সে বন্ধ করতে পারছে না? কারণ সে যখন রিলস দেখছে না, তখন তার ভালো লাগছে, এবং সেই ভালো লাগাটার জন্য তার কিন্তু ডোপামিন রিলিজ হচ্ছে। এবং সেই ডোপামিন রিলিজ হচ্ছে হচ্ছে এবং যেহেতু একটা সাইকেলের পরে তখন কি হয়, সে তার মোবাইলটা দেখলেই তার শুধু ওই ডোপামিনটা রিলিজ হয়, তখন সেই কারণে সে কিন্তু ওই মোবাইলের ওপর পুরো অ্যাডিক্টেড হয়ে যায়। ওকে, তো ডোপামিনটাকে সেই কারণে বলা হয় ফিল গুড হরমোন। দেখো, গিভ আ সেন্স অফ প্লেজার, আমাদেরকে একটা প্লেজারের সেন্স দেয়। গিভস আস মোটিভেশন টু ডু সামথিং ওয়েন ইউ আর ফিলিং প্লেজার, তুমি খুব আনন্দিত হয়েছো, তোমাকে কিছু একটা করতে হবে, এরকম একটা মোটিভেশনও তোমাকে দেয়। আর এটা ছাড়াও আর একটা দেখো, সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন, তাহলে আমরা এখনো পর্যন্ত তোমার হাইপোথ্যালামাসের থেকে পড়লাম গ্রোথ হরমোন, গোনাডোট্রপিন হরমোন, কর্টিকোট্রপিন হরমোন, থাইরোট্রপিন, ডোপামিন, আর সোমাটোস্ট্যাটিন। এইবার আমরা পড়বো পিটুইটারি গ্ল্যান্ড। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, কেননা আমরা দেখলাম এটাকে কিন্তু প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কোথায়? ব্রেনেই আছে, এবং হাইপোথ্যালামাসের জাস্ট একটু নিচে। হুম? এর আরেকটা নাম আছে, সেটা নাম হলো হাইপোফাইসিস। খুব ইম্পর্টেন্ট, এই নামগুলো আমরা মিস করে যাই। হাইপোফাইসিস গভর্নস আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। অন্যান্য যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো আমরা পড়লাম না, থাইরয়েড, অ্যাড্রিনাল, এখনো পড়িনি, জাস্ট নামে যখন পড়লাম, তখন সেইগুলোকে কিন্তু কন্ট্রোল করে এই পিটুইটারি। সেই কারণেই পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয়। আবার এই পিটুইটারিকে গ্রন্থি করে হাইপোথ্যালামাস, সেই কারণে ওকে বলা হয় বাপেরও বাপ, অর্থাৎ প্রভু গ্রন্থির প্রভু গ্রন্থি। ওকে, অলসো কল্ড অ্যাজ মাস্টার গ্ল্যান্ড, একে বলছে পিটুইটারিকে, কেননা এ প্রচুর ফাংশন কন্ট্রোল করে। সব থেকে যে এন্ডোক্রাইন, স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একদম পুরো পি সাইজ, একদম ছোট্ট, সেইটাই কিন্তু এই পিনিয়াল গ্ল্যান্ড। একে বলা হয় অর্চেস্ট্রা অফ এন্ডোক্রাইন সিস্টেম। এইবার দেখো কি কি সিক্রেট করে সেটা আমরা দেখি।
আচ্ছা, তো দেখলে তোমাদের কি অসুবিধা হচ্ছে কিছু আহ এই হ্যান্ড রিটেন নোটসে? মানে ইংলিশ বলে বলছি। হ্যাঁ, এবার বইয়ের মতন পুরো ফুল সেন্টেন্স ইংলিশে তো লেখা নেই, একদম ছোট ছোট করে জিনিসগুলো লেখা আছে। আচ্ছা, এবার দেখো সেই পিনিয়াল গ্ল্যান্ডের গল্প আমরা একটু বলে দিই। সরি, পিনিয়াল, হ্যাঁ পিনিয়াল গ্ল্যান্ডের কথা বলছি। পিনিয়াল গ্ল্যান্ড সেটা হলো সিক্রেটস মেলাটোনিন। মেলাটোনিন সিক্রেট করে, খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। কেননা একটা কথা মনে রাখবে, মেলাটোনিন আর মেলানিন এই দুটো কিন্তু আলাদা। মেলানিন হলো একটা রঞ্জক যেটা আমাদের স্কিনের কালারকে ডিফাইন করে, আর মেলাটোনিন এটা একটা হরমোন যেটা আমাদের স্লিপ সাইকেলকে কন্ট্রোল করে। ঠিক আছে, লাস্ট পার্ট অফ দ্য এন্ডোক্রাইন সিস্টেম টু বি ডিসকভার্ড, একদম সবার শেষে এই পিনিয়াল গ্ল্যান্ড আবিষ্কার হয়েছে, এবং এই কারণে একে বলা হয় ক্লক ওয়ার্ক গ্ল্যান্ড। ক্লক ওয়ার্ক গ্ল্যান্ড, ক্লক ওয়ার্ক, ঘড়ি। কেননা আমাদের বায়োলজিক্যাল স্লিপ সাইকেলকে যে কন্ট্রোল করে সেটাই হলো এই পিনিয়াল, সেই কারণে ক্লক ওয়ার্ক বলা হচ্ছে। এবার বাকি নামগুলো তো আমাদের আরো অনেক নাম আছে, সেগুলো আমরা দেখে নিই। এবার দেখো থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ড আমাদের লাংস এর মাঝখানে, বিটুইন দ্য লাংস, মেক্স এন্ড ট্রেন্স স্পেশাল ডব্লিউবিসিস কল্ড টি সেল। তোমাদেরকে যখন আমি আম, রক্তকণিকা পড়িয়েছিলাম তখন শ্বেত রক্তকণিকায় আমরা টি লিম্ফ্যাটিক সেল দেখেছিলাম, মনে আছে? এবং এটাও দেখেছিলাম যে এইডস হলে কিন্তু এই টি সেলস গুলো পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যায়, এবং তার ফলে তাদের আর ইমিউনিটি তৈরি করার কোনো রকম ক্যাপাবিলিটি থাকে না। হুম, এই টি সেলসই কিন্তু হেল্প আওয়ার ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেমকে হেল্প করে ফাইট করতে ডিজিজ অ্যান্ড ইনফেকশন এগুলোর এগেনস্টে। তাহলে এই যে টি সেল গুলোকে ট্রেন করা, তৈরি করার যে কাজ, সেটা হলো কিন্তু এই থাইমাস গ্ল্যান্ড। এটা কতটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা গ্ল্যান্ড মানে এক একটা জিনিস এক একটার সঙ্গে কিভাবে জড়িত, জাস্ট বুঝতে পারছো? তারপর দেখো, থাইমাস গ্ল্যান্ড প্রডিউসেস মোস্ট অফ আওয়ার টি সেলস বিফোর বার্থ। তার মানে মোটামুটি জন্মের আগেই কিন্তু ম্যাক্সিমাম যে টি সেলস সেটা প্রডিউস করে দেয় এই থাইমাস গ্ল্যান্ড। দিস গ্ল্যান্ড ইজ এ পার্ট অফ আওয়ার লিম্ফ্যাটিক সিস্টেম। আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম বলতে লিম্ফ্যাটিক ড্রেনেজ, তোমার আমাদের পুরো লিম্ফ্যাটিক সিস্টেম পুরো ব্যাপারটাকে, সেটার কিন্তু একটা পার্ট হলো এই গ্ল্যান্ড। তারপর দেখো, বলছে থাইমাস গ্ল্যান্ড ইজ মোস্ট অ্যাক্টিভ ডিউরিং চাইল্ডহুড। তার মানে সব থেকে বেশি অ্যাক্টিভ আমাদের শৈশবকালের সময় কোন গ্ল্যান্ড? সেটা হলো এই থাইমাস গ্ল্যান্ড। ডিজেনারেটেড ওল্ড ইন্ডিভিজুয়ালস, আর ইমিউন সিস্টেমটা উইক হয়ে যায়। লোকেটেড জাস্ট অ্যাবভ দ্য হার্ট, এইটাই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু দেয় যে থাইমাস গ্ল্যান্ড কোথায় প্রেজেন্ট থাকে।
তো মনে রাখবে জাস্ট অ্যাবভ দ্য হার্ট। এইবার আমরা দেখব থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড থাইরয়েড হয়েছে, আমরা বলি না, এরকম বলি। তাহলে কোথায় থাকে সেটা আমরা একটু দেখে নিই। স্মল বাটারফ্লাই শেপড, এই যে দেখছো ছবিতে দেখছো, স্মল বাটারফ্লাই শেপড গ্ল্যান্ড লোকেটেড অ্যাট দ্য ফ্রন্ট অফ আওয়ার নেক, আমাদের যে গলার সামনে। মেন ফাংশন টু স্পিড আপ আওয়ার মেটাবলিজম, মেটাবলিজমকে স্পিড আপ করা। আর তার মানে মেটাবলিজম করা বলতে আমরা যে খাবারটা খাচ্ছি, যেটা ইনটেক করছি, শুধু সেটা তো শুধু খেলে হবে না, সেখান থেকে যে এনার্জিটাকে প্রডিউস করতে হবে, সেই এনার্জিটা দিয়ে আমাদের শরীরটা চলবে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা করছে থাইরয়েড গ্ল্যান্ড। এবার কি কি হরমোন সিক্রেট করে, প্রত্যেকটা হরমোন পড়ে নাও, দেখো। সবার ফার্স্টে থাইরক্সিন, ভেরি ইম্পর্টেন্ট, থাইরক্সিন T4। এর কাজ হলো প্রাইমারি হরমোন, দ্যাট আওয়ার, মানে কাজ না, সম্পর্কে পড়ছি। এটা হলো প্রাইমারি হরমোন, মানে প্রাথমিক হরমোন, যেটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড রিলিজ করে। তারপর ট্রায়োডোথাইরোনাইন, ট্রায়োডোথাইরোনাইন T3। তারপর দেখো আরেকটা আছে রিভার্স T3, এইটাও ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো ক্যালসিটোনিন। হেল্পস রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ইন আওয়ার ব্লাড। দেখো আমাদের তো ব্লাড শরীরে, তাই না, আমাদের শরীরে কিন্তু চারদিকে ব্লাড ফ্লুইড, কিন্তু আমরা এটাও জানি আমাদের একটা হাড়ও আছে শরীরের মধ্যে, শরীরের মধ্যে আমাদের বোনসও আছে। আর সেই বোনসের মেন যে কম্পোনেন্ট সেটা কি, সেটা হলো ক্যালসিয়াম। তার মানে এটা বলাই বাহুল্য, তোমরা এটা জানো যে আমরা যখন ব্লাড ক্লটিং, রক্ত তঞ্চন করেছিলাম, তখন আমরা দেখেছিলাম ব্লাডে কিন্তু ক্যালসিয়াম প্রেজেন্ট থাকবে, Ca+2। তার মানে ব্লাডেও ক্যালসিয়াম আছে, আবার বোনসেও ক্যালসিয়াম আছে। কিন্তু আমরা এটা জানি যে বোনসে ক্যালসিয়াম অনেক বেশি পরিমাণে আছে, ব্লাডে একটু কম পরিমাণে আছে। তাহলে এই যে ব্যালেন্সটা, অর্থাৎ ব্লাড থেকে বোনসে এবং বোনস থেকে ব্লাডে কতটা ক্যালসিয়ামের আদান প্রদান হবে, কতটা ক্যালসিয়াম কোথায় থাকবে, এই যে ব্যালেন্সটা করে কিন্তু আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড। ওকে। আর যদি কোনো কারণে এই থাইরয়েড গ্ল্যান্ডের থাইরক্সিন হরমোন কম ক্ষরিত হয়, তখন কিন্তু আমাদের গয়টার রোগ হয়, এবং সেই কারণে আয়োডিন খেতে বলা হয়, আয়োডিন। এবং এই গয়টার রোগ হলে কি হয় দেখো, এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড, এই যে থাইরয়েড গ্ল্যান্ড সেটাই তখন কিন্তু অনেক বড় হয়ে যায়। সেই কারণে তোমরা দেখেছো গয়টার হলে গলা পুরো ফুলে যায়। ওকে, বলো। যে কেউ কোনো কথাই বলছে না, যদি কথা বলতে কষ্ট হয় একটু টেক্সট করে দাও। ও আচ্ছা, না, টেক্সট করেছে বুলবুলি, দেবাশিস। এটা কি? আপেল কেন প্রতিদিন খাওয়া ভালো না? আর না, দেখো ওরকম ব্যাপারটা ঠিক নয়। কোনো কিছুই যে খুব বেশি পরিমাণে প্রত্যেক দিন খাওয়া ভালো সেরকম না। আপেলের কারণটা হলো অ্যাপেলে ভিটামিন সি থাকে, অনেক ভিটামিনস থাকে, তোমার নিউট্রিয়েন্টস থাকে। সেই কারণে যে কোনো ফলই যেগুলো কাঁচা বা রাইপে, মানে একদম আমরা কাঁচা খাচ্ছি, কোনো রকম রান্না না করে বা সেটাকে হিট না দিয়ে, সেটাই খাওয়া ভালো। সেই কারণে বলা হয় প্রতিদিন একটা হলেও ফল কিন্তু খেতে হবে। ঠিক আছে? কিন্তু তাই বলে কোনো কিছুই কিন্তু প্রতিদিন বা খুব বেশি পরিমাণে খাওয়া ভালো না।
এই যে এরপর দেখো আমরা দেখছি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ড মানে কিডনি। এবং এই কিডনি যখন এর আগের দিনই আমরা এক্সক্রিটরি সিস্টেমে কিডনি পড়ালাম, তখন তোমাদের কিন্তু জিনিসটা বলে দিয়েছিলাম। হ্যাঁ, যে দেখো মেড আপ অফ টু পার্টস, যেটা বাইরের পার্ট সেটাকে কর্টেক্স বলা হয়, আর যেটা ভেতরের পার্ট সেটাকে মেডুলা বলা হয়, তাই না, বলেছিলাম? তো যাই হোক, এটা তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো প্যানক্রিয়াস, অগ্ন্যাশয়ের কথা। প্যানক্রিয়াস কি কি করছে সেইটা। অ্যাবডোমেনে থাকে, অ্যাবডোমেন বলতে পেট, মধ্যপ্রদেশ। ডাইজেশন, ব্লাড সুগার রেগুলেশন, এগুলোতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এনজাইমস, হরমোনস দুটোই তৈরি করে, এবং তাদের কাজ হলো এগুলো। এই যে হরমোনের মধ্যে ইনসুলিন হরমোনকে ঠিক করে। তো তার ফলে কিন্তু যদি ইনসুলিন এনাফ না তৈরি করতে পারে, সেক্ষেত্রে দেখো হাই ব্লাড সুগার লেভেল হয়ে যায়, ব্লাড সুগার লেভেল হাই হয়ে যায়। বা এটার নামটা দেখো, হাইপার গ্লাইসেমিয়া। হাইপার গ্লাইসেমিয়া খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং তখন তার ডায়াবেটিস হয়। এই গ্লুকাগন পর্যন্ত পড়বে। এর পরের দিন আমরা এই টেস্টিস, ওভারি এগুলোর থেকে পড়বো। অ্যাকচুয়ালি শুধু এখানে টেস্টিস আর ওভার, আচ্ছা না ঠিক আছে, ছাড়ো, এটাও বলে দিই আমি। এখানে শুধু আলাদা করে টেস্টিস ওভারিটা পড়েই নাও, কেননা এমন কিছু এখানে লেখা নেই। রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়বো তখন জিনিসটা আরো ডিটেলে বলবো, তখন বলবো। তাহলে টেস্টিস দেখো, দুটো এগ শেপড গ্ল্যান্ড ইনসাইড দ্য স্ক্রোটাম that produces sperm and male hormones. sperm প্রডিউস করছে আর মেল হরমোনস প্রডিউস করছে। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন এটা মেল হরমোনস এর খুব ইম্পর্টেন্ট নাম। আর ওভারি একটা ফিমেল গ্ল্যান্ড, ফিমেল হরমোনস ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এগুলো এই দুটো তৈরি করছে। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে ব্রেস্ট ডেভেলপমেন্টে, বডি শেপিং এ। আমরা যখন রিপ্রোডাক্টরি সিস্টেম পড়বো, তখন আমরা দেখব যে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যানস, সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গ্যানস, এরকম জিনিসগুলো। তখন আমরা দেখব যে প্রত্যেকটা জিনিসই বডি শেপ, বডি ডেভেলপমেন্ট, ব্রেস্ট ডেভেলপমেন্ট, এগুলো কতটা প্রত্যেকটা জিনিস দরকার। হুম, এইবার ডিসঅর্ডার অফ এন্ডোক্রাইন সিস্টেম। এতক্ষণ আমরা পড়লাম যে কোথা থেকে কোন হরমোন সিক্রেশন হচ্ছে। এইবার আমরা দেখব যে কোন হরমোনের কম সিক্রেশনে বা বেশি সিক্রেশনে কি কি রোগ হতে পারে। সবার ফার্স্টেই আমরা পড়েছিলাম যেটা, সেটা হলো যে গ্রোথ হরমোন, মনে আছে? সেই গ্রোথ হরমোন যদি কম পরিমাণে ডেফিসিয়েন্সি হয়, তখন কিন্তু তার যে রোগ হয় সেটা হলো ডোয়ার্ফিজম। আর যদি সেটা প্রচুর বেশি পরিমাণে হয়, তখন সেটা হয় জাইগান্টিজম। তোমরা একটু গুগলে সার্চ করেও দেখতে পারো। জাইগান্টিজম হলে কিন্তু মানুষ অত্যাধিক অত্যাধিক বেশি লম্বা হয়, মানে অত্যাধিক লম্বা। আর ডোয়ার্ফিজম হলো যখন সে প্রচন্ড বেটে হয়। হুম? তারপর গয়টার, গয়টার হলো ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। আয়োডিনের কমে গয়টার হয়। পুরো সোলেড নেক, অর্থাৎ পুরো গলা ফুলে যায়। ডায়াবেটিস মেলিটাস, আমি একটু আগেই বললাম, ডায়াবেটিস মেলিটাস বলতে আর কিছুই না, সেটা হলো সুগার। ব্লাড লেভেলে, ব্লাডের মধ্যে সুগারের লেভেল যখন বেড়ে যায়, সেটাকে বলা হয়, ওহো, হুম, তো সেটাই এখানে লেখা আছে। তারপরে ক্রেটিনিজম, ক্রেটিনিজম থেকে আমরা পরের দিন পড়বো, ঠিক আছে, কারণ আমার এখন এবার চার্জও দিতে হবে। ক্রেটিনিজম, কুশিং সিনড্রোম। দেখো বাকি সমস্ত সাবজেক্টেরই আমার হ্যান্ড রিটেন নোটসটা আছে। এই নোটস এর কাজগুলো আমি একটা চ্যানেলের হয়ে করেছিলাম এবং এখনো করছি। তো সব সাবজেক্টে তোমাদেরকে ওইভাবে দিতে পারবো না যেগুলো আমি পাঠালাম, কিন্তু যে সাবজেক্ট আমি যেহেতু তোমাদের বায়োলজি পড়াচ্ছি, তো বায়োলজির এই নোটস পিডিএফটা
আমি তোমাদের শেয়ার করে দেবো। ওকে, আজকেই শেয়ার করে দেবো, তোমরা নিজেদের মতন করে জিনিসগুলো করেও নিতে পারবে। এই ক্লাস শেষে পিডিএফটা এখনই শেয়ার করছি। ঠিক আছে, কারোর কোনো অসুবিধা আশা করি নেই। ওকে, 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 তাহলে এন্ড করছি, হ্যাঁ, এখানে আজকে ক্লাস। টাটা। আবার আমাদের শুক্রবার দিন দেখা হবে।